ভয়ের বারান্দা কামস লাইভ। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। আজকে আপনাদের এমন ঘটনা শোনাবো যেটা এর আগে আপনারা কখনো শুনেননি। আজকে কবিরাজ সম্বন্ধে আপনাদের এমন কিছু তথ্য দিতে চলেছি যেটা এর আগে আপনারা কখনো শুনেননি, যেসব তথ্য মানুষের অগোচরেই থেকে গিয়েছে। আজকে শুনবেন কিভাবে একজন নিজের জীবন বাঁচানোর জন্য একটা ভয়ঙ্কর কবিরাজে পরিণত হয়, কিভাবে সে শিক্ষা দীক্ষা অর্জন করেছিল, আর তার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা যেটা আপনাদের রক্ত শীতল করতে যথেষ্ট। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি সেই ঘটনায় যেতে চাই। ঘটনাটি আমার কাছে রানা হামিদ লিখে পাঠিয়েছে, যিনি আমাদের ভয়ের বারান্দার একজন মডারেটর। সে যেভাবে আমার কাছে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছেন রানা ভাই, আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুদের। তরিকুল, আমি জানি তুই সবসময় ভালো আর ভালোর সাথেই আছিস, তাই তোকে আর কিছু জিজ্ঞাসা করলাম না। বর্তমানে আমি ঢাকায় আছি। তোর সাথে ফোনে এর আগে আমি কথা বলেছিলাম, আর বলেছিলাম ইমরান দাদুর কথা, হয়তো তোর মনে আছে। এর আগেও আমি ইমরান দাদুকে নিয়ে একটা ঘটনা লিখেছি, যেটা ইতিমধ্যেই তুই শ্রোতা বন্ধুদের শুনিয়েছিস, তাই আমি আরও একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ইমরান দাদু আমার এক ঘনিষ্ঠ বন্ধুর নিজের দাদু। আমি তাদের বাসাতেই থাকি, আর সবচেয়ে বড় কথা, দাদুর সাথে আমার এক অন্যরকম সম্পর্ক হয়ে গিয়েছে। একদিন রাতের বেলা আমি খাওয়া দাওয়া শেষ করে ছাদের ওপরে গেলাম, আর দেখলাম সেখানে দাদু বসে আছে। দাদুকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি কবিরাজ মশাই, কেমন আছেন? হঠাৎ এই রাতের বেলা ছাদে কি করছেন? দাদু হাসতে হাসতে আমাকে বলল, আমি শুধু একজন কবিরাজ নই রে, আমি অন্যরকম মানুষ। আয়, তোকে আজকে শোনাবো সেই ঘটনা যার জন্য আমি আজ কবিরাজি শিখেছি। এই ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। আজকে এই ঘটনাটি তোকে আমি বলতে চলেছি। তো যেভাবে দাদু আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। বলছে ইমরান দাদু, ঘটনাটা 1965 সালের। আমি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের মানুষ। খুলনা বিভাগের এক পুরনো গ্রামে আমাদের বাসা। চারিদিকে শুধু খাল বিল আর বন, কিন্তু এই গ্রামের একটা ভয়ঙ্কর ইতিহাস আছে, যার নাম একটু পরেই তুই জানতে পারবি। এটা একটা অভিশপ্ত জিনের ঘটনা। একটা সময় কেউ এই নামটি উচ্চারণই করতো না, কিন্তু এখন আমি এই নামের অভিশপ্ত ছায়া থেকে বাঁচার জন্য সবকিছু তোকে বলছি। ঘটনাটি ঘটেছিল 1965 সালে। তখন আমার বয়স ছিল 15 বছর। আমাদের গ্রামে একটা পুরনো মসজিদ আছে। প্রায় 300 বছর ধরে ওই একই জায়গাতে ওই মসজিদটা দাঁড়িয়ে আছে। গ্রামের বয়স্ক জ্যাঠারা বলেন, এই মসজিদের নিচে এক সময় এক পাথরের কূপ ছিল, যেটা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। কূপের ভেতরে নাকি কারা যেন এক জিন জাতিকে বন্দি করে রেখেছিল। নাম ছিল ডাগুরা। সে খুবই ধ্বংসাত্মক আর তন্ত্র বলে নিয়ন্ত্রিত ছিল। এক রাতে আমি আর আমার দুই বন্ধু রহিম ও জাহিদ মসজিদের পেছনের ঝোপে লুকিয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ রহিম বলল, তুই কিছু শুনছিস? নিচে থেকে কারা যেন কান্নার মতো আওয়াজ করছে। আমি প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু তখন স্পষ্ট শুনি এক মেয়েলি গলায় কেউ যেন নিচ থেকে ফিসফিস করে ডাকছে। বলে রাখি, সে সময় আমাদের মসজিদের নতুন করে নির্মাণ কাজ চলছিল, যার কারণে মসজিদটা ভাঙা ছিল। জাহিদ ভয় পেয়ে দৌড়ে পালালো, কিন্তু আমি আর রহিম আমরা কৌতূহলী হয়ে মসজিদের কাছে গেলাম, আর সেখানে গিয়ে একটা কূপের মতো কোনো কিছু দেখতে পেলাম। আমরা নিজেদের কৌতূহলবশত সেই জায়গাটা খুঁড়তে লাগলাম। আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সেখানে একটা পুরনো তালাবন্ধী বাক্স খুঁজে পেলাম। তালার গায়ে আরবি দিয়ে কিছু একটা লেখা ছিল, যেটা আমরা বলতে পারবো না। রহিম বলল, এই বাক্সটা না খোলাই ভালো হবে, কিন্তু কে শোনে কার কথা? তখন আমাদের রক্ত গরম ছিল।
বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আমরা তালাটা ভাঙতে সক্ষম হই। তালাটা ভাঙার সাথে সাথেই বাক্সর ঢাকনা খুলতেই এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য আমরা দুজনের কেউ প্রস্তুত ছিলাম না। বাক্সর মুখ খোলার সাথে সাথেই বাতাস থেমে গেল, গাছের পাতা নড়ল না। দূর থেকে কুকুরগুলো সব একসাথে হু হু করে ডেকে উঠল। মুহূর্তেই আমাদের সামনে থেকে এক কালো ধোঁয়ার সাপের মতো কিছু বেরিয়ে এলো। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, ঠিক আগুনের মতো। সে কোনো কথা বলেনি, শুধু এক পলক তাকিয়েছিল রহিমের দিকে। এরপরে রহিম জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমিও সেখান থেকে দৌড়ে পালালাম। জানি না রহিম কিভাবে নিজের বাড়িতে এসেছিল। তারপর থেকে গ্রামে শুরু হলো ভয়াবহ ঘটনা। রহিম আর স্বাভাবিক রইল না। রহিমের শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগলো। সে কিছু খেত না। সে রাতে চিৎকার করে বলতো কেউ তার গলা চেপে ধরেছে। মাটির দিকে তাকিয়ে থাকতো আর ফিস ফিস করে বলতো সে সে বলেছে সে আসবে, সে আমার ভেতরে ঢুকে গেছে, সে আমাকে নিয়ে যাবে। এভাবেই 2 দিন কেটে গেল। একদিন হুজুর এসে কোরআন পড়ে পানি ছেটাতে গেলেন। তখনই রহিম চিৎকার করে উঠল, এই তুই কে রে? তুই আমাকে থামাতে পারবি না, তুই জানিস না আমি কে? এই কথাটা শোনার সাথে সাথে কোনো এক অজ্ঞাত কারণে হুজুর অজ্ঞান হয়ে পড়ল। এরপর থেকে শুরু হলো মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা। প্রথমে মাদ্রাসার এক হাফেজ, তারপরে স্কুলের মাস্টার মশাই, এরপর এক মহিলা যার লাশ 1 সপ্তাহ পর পাওয়া গেল। মুখটা ছিল পেছনের দিকে ঘোরানো এবং শরীর ছিল যেন জীবন্ত পচে যাওয়া। সবাই বুঝলো কোনো একটা অস্বাভাবিক ঘটনা এলাকার ভেতরে ঘটছে। আমি তখনও কাউকে কোনো কিছু বলেছিলাম না। সেদিনকে আমরা কি করেছিলাম আর কি ঘটনা ঘটেছিল আমি বুঝতে পারছিলাম। হয়তো আমাদের ভুলের জন্যই আমাদের গ্রামে এমন কিছু ঘটছে। এক রাতে আমি স্বপ্নে দেখি এক লম্বা ছায়া, যার মুখ নেই, পা মাটিতে লেগে নেই। সে আমাকে বলছে, তুই তুই আমাকে মুক্ত করেছিস, এবার তোর রক্তে আমার ছোপ লাগবে। আমি ঘুম ভেঙে দেখি আমার বালিশে কালো দাগ আর শরীরে আঁচড়ের মতো কিছু। তখন থেকে আমি ভয় পেতে শুরু করি। এরকম ঘটনা আমার সাথে প্রায় 3 দিন ঘটে। আমি আর সহ্য করতে পারি না। আমি বাড়িতে সবকিছু বলে দেই। এরপরে আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন, তারপরে চোখ বন্ধ করে কোরআনের কিছু আয়াত পড়লেন। তিনি একটা ঘরের ভেতরে চলে গেলেন। সেখান থেকে ফিরে এসে আমাদের যা জানালেন, এটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর বলেন, এই জিন জাদু বলে ডাকা নয়, বরং তন্ত্র দ্বারা বন্দী রাখা হয়েছিল। আমি সেদিন সেই সিল ভেঙে দিয়েছিলাম। এখন তাকে ফেরানো প্রায় অসম্ভব। এরপরে এই ঘটনাটা পুরো এলাকার ভেতরে আগুনের মতো ছড়িয়ে যায়। তখন আমাদের বয়স কম ছিল, যার কারণে আমাদের ওপরে তেমন একটা দোষারোপ এসেছিল না। ইতিমধ্যেই আমাদের গ্রামের ভেতরে অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে। গ্রামবাসী মিলে এক ভালো ত্রান্তিক কিংবা হুজুরের খোঁজ করছিলাম। আমরা খুঁজে বের করলাম এক ত্রান্তিককে, যার নাম ছিল মাধব সাধু। সে থাকতো সুন্দরবনের কাছে, গভীর বনে। সে আমাদের বলল, আমরা বেশ কয়েকজন মিলে তার কাছে গিয়েছিলাম এবং আমাদের যাওয়ার সাথে সাথেই সে আমাদের বলল, তোমরা যে সমস্যার জন্য আমার কাছে এসেছো, এটা কোনো সাধারণ কিছু না। কারণ ডাগুরা কোনো সাধারণ জিন নয়। ও ছিল এক সময় এক তান্ত্রিকের সহচর। পরে সে নিজেই তান্ত্রিককে হত্যা করে সকল শক্তি আত্মসাৎ করে। ওর চোখের দিকে তাকালে মানুষ পাথর হয়ে যায়। তোমরা অনেক দেরি করে ফেলেছ। তবে সে একটা উপায় দিয়েছিল। উপায়টা ছিল কিছুটা এইরকম, একটা রক্তে ভেজা কালী তন্ত্র, যেটা পূর্ণিমার রাতে পাঠ করলে এবং ডাগুরার নাম নিয়ে তাকে আহ্বান জানালে, তার ছায়া সামনে এলে তাকে
ফেরত পাঠানো সম্ভব। এটা অনেক অনেক বেশি ভয়ঙ্কর, এত পরিমাণে ভয়ঙ্কর যে এই কাজের কারণে জীবনও চলে যেতে পারে। এটা কারো দ্বারা করা সম্ভবও নয়। এমনকি আমরা যে মাদক সাধুর কাছে গিয়েছিলাম তিনি এটা করতে পারবেন না। তিনি আমাদের এও জানান এটা কোনো সাধারণ জিন নয়, এটা মারিচ সম্প্রদায়ের একটা বদ জিন, যেটাকে আয়ত্তে আনা একেবারে অসম্ভব। কারণ এটাকে যে আয়ত্তে আনতে যাবে তার উপরে নেমে আসবে ঘোর বিপদ। এখান থেকে বেঁচে ফেরার আশঙ্কা একেবারে নেই বললেই চলে। আমাদের গ্রামের ওপরে যে মারিচ জিনের ছায়া পড়েছে আর আমি যে জিনটাকে মুক্ত করেছি সেটা কোনো সাধারণ জিন নয়, সে ছিল একটা বড় সড়ো জিনের গোত্রের সম্রাট, যাকে আয়ত্তে আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। সেই মাধব সাধু আমাদের এও বলেছিল আমার বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, কারণ আমার নজর পড়েছে তার উপরে। ইতিমধ্যে সে অনেকজনকে মেরে ফেলেছে। আমার 2 বন্ধু ছিল তার প্রথম শিকার। তারপরে আমাদের সবাইকে অবাক করে দিয়ে মাধব সাধু আমাদের বলেন আমার বাঁচার সম্ভাবনা একেবারেই নেই, তাই আমি যেন একটা শেষ চেষ্টা করি এই জিনটাকে আটকানোর। এই জিনটাকে আটকানোর কিছু উপায় মাধব সাধু তার ওস্তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু এটা ছিল একেবারে নিতান্ত মৃত্যুকে আহ্বান করা। তাই এই প্রক্রিয়াটা তিনি অবলম্বন কোনো অবস্থাতেই করতে চাচ্ছিলেন না। তবে তিনি আমাদের গ্রামের লোকজনকে বলেছিলেন যেহেতু আমার ওপরে এই জিনের বদনজর রয়েছে, তাহলে আমি যেন চেষ্টা করি এই জিনটাকে আটকানো। আর এই জিনটাকে আটকানোর জন্য কি কি করতে হবে এই প্রশিক্ষণ মাধব সাধু আমাকে দিতে পারে। এই নিয়ে আমাদের গ্রামের ভেতরে একটা বৈঠক বসেছিল। যেহেতু আমি এই জিনটাকে মুক্ত করেছি, তাই গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল আমি যেন এই পরিস্থিতির মোকাবেলার জন্য দাঁড়াই। আর কোনো উপায় না পেয়ে আমিও এতে রাজি হয়ে গেলাম। মাধব সাধু আমাদের এও বলেছিল যতদিন আমি মাধব সাধুর কাছে থাকব এবং তন্ত্রবিদ্যা নিতে থাকব ততদিন আমার কোনো সমস্যা হবে না। যেই কথা সেই কাজ। পরের দিন থেকেই মাধব সাধু আমাকে তার শেখা তন্ত্রবিদ্যা শেখাতে লাগলো। সে আমাকে এবার যা জানালো এটা ইতিহাসে হয়তো কোনো কবিরাজ আজ পর্যন্ত কাউকে বলেনি। মাধব সাধু আমাকে বলেছিল শোন ইমরান, তোকে আমি আমার শিক্ষার অনেক কিছু উপহার দিতে চাই। তোর ওপরে আমার অনেক মায়া হচ্ছে এই কারণে যে তুই যে জিনটাকে মুক্ত করেছিস, এই জিনটাকে যদি একবার আয়ত্তে আনা যায় একে দিয়ে অনেক কিছু করানো যাবে, অনেক অসাধ্য সাধন করা যাবে। তবে এই জিনটা অনেক অনেক লোভ দেখাবে, যেই লোভে পা দিলেই নির্ঘাত মৃত্যু। আমি তোকে বিশেষ কিছু শিক্ষা দিতে পারবো না, আমি তোকে কিছু তন্ত্র মন্ত্র শিক্ষা দিতে পারবো যেগুলো তোর মুখস্থ করতে হবে, চর্চা করতে হবে। আর এগুলোর দ্বারাই তুই নিজে একটা কবিরাজে কিংবা তান্ত্রিকে পরিণত হতে পারবি। কেন হতে পারবি এটা তুই কিছুদিন পরে বুঝতে পারবি, যখন তোর এই মন্ত্রগুলোর উপরে আয়ত্ত চলে আসবে। কোনো ওস্তাদ কাউকে কোনো কিছু শিক্ষা দিতে পারে না, শিক্ষাটা আসে নিজের ভেতর থেকে, যদি সে নিজে কোনো কিছু শেখার আগ্রহ করে। আমার হাতে কোনো উপায় ছিল না। ওস্তাদ মাধব সাধুর দেওয়া সে মন্ত্রগুলো আমি দিনরাত জপ করতে লাগলাম। এরই মাঝে মাধব সাধু আমাকে বলেছিল সে সবসময় আমার ওপরে নজরদারি করবে, কিন্তু তিনি আমাকে তেমন কোনো সাহায্য করতে পারবে না। আমি যেন নিজেই নিজের বাঁচার উপায়টা খুঁজে বের করি। তিনি আমাকে সামান্য কিছু মন্ত্র পাঠ করতে বলেছিলেন, আর আমাকে বলেছিলেন এই মন্ত্রগুলো পাঠ করলে আমার সাথে কি কি ঘটতে পারে। সে আমাকে বুঝিয়েছিলেন তুই নিতান্তই একটা মৃত লাশ, তোর বাঁচার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু শেষ চেষ্টা করতে ক্ষতি নেই। তুই নিজের ভেতরে একটা জেদ তৈরি কর যে তোকে বাঁচতেই হবে, আর তুই এই জন্য যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। তোকে আমি যে মন্ত্রটা দিলাম এই মন্ত্রটা যদি তুই রপ্ত করতে পারিস, তাহলে কোনো এক রাতে তোর সামনে এমন কিছু ঘটবে যেটাতে কোনো অবস্থাতেই ভয় পাওয়া যাবে না।
আর তুই এই জিনিসটাকে যদি একবার আয়ত্তে আনতে পারিস, তাহলে তুই হয়তো এই মারের জিনের কাছ থেকে রেহাইও পেতে পারিস। তোর কাছে যে জিনিসটা আসবে, সেই জিনিসটা তোকে এমন কিছু শেখাবে যেটা এই মারের জিনকে বন্ধ কর, যেটা এই মারের জিনের কোনো একটা ব্যবস্থা করতে তোকে সাহায্য করতে পারে। আমার হাতে এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই আমি মাধব সাধুর দেওয়া সেই তন্ত্রগুলো প্রতিদিনে ও রাতে জপ করতে লাগলাম। একদিন মাধব সাধু এসে আমাকে জানালো, আমি নিজের বাড়িতে যদি এসব করি তাহলে কাজ হবে না, আমাকে একজন প্রশিক্ষিত তান্ত্রিকের মতো আচরণ করতে হবে। আমাকে কোনো এক কবরস্থান কিংবা কোনো শ্মশানে গিয়ে এই মন্ত্রগুলো জপ করতে হবে। যদিও গ্রামবাসীর সবাই জানতো আমি কি করছি, কারণ এটা আমার একার সিদ্ধান্ত ছিল না, কারণ গ্রামবাসীরাও এই সিদ্ধান্তে ছিল যেন আমি এই সমস্যার সমাধান করতে পারি। আমি আমাদের গ্রামের একটা পুরনো কবরস্থানে গেলাম, আর সেখানে গিয়েই আমি আমার প্রক্রিয়াগুলো চালাতে লাগলাম। আমাকে অনেকজন দেখতো আমি কোনো এক কবরের ওপরে বসে আছি আর এই মন্ত্রটা পাঠ করছি। যখনই মানুষ আমাকে দেখতো, আমাকে এড়িয়ে চলার চেষ্টা করত, কারণ তারা জানতো আমি কি করছি। গ্রামের কোনো মানুষ কখনোই আমাকে বিরক্ত করতো না, তারা আমাকে আমার মতো ছেড়ে দিয়েছিল। আর আমিও পরিবার এবং গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। হয়তো 7 থেকে 8 মাসের মতো এরকম চলেছিল। কোনো এক রাতে আমার সাথে ঘটলো এক অস্বাভাবিক ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একদিন রাতের বেলা সদ্য দাফন করা এক কবরের ওপরে বসে এই মন্ত্রটা পড়তে লাগলাম। হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে এলো, আর এরই মাঝে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে দেখি সেই কবরটা নড়তে আরম্ভ করেছে, আশপাশের মাটিও কাঁপছিল, কবরস্থানের গাছগুলো অস্বাভাবিকভাবে দুলছিল। মনে হচ্ছিল অনেক বড় ঝোড়ো হাওয়া কবরস্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি রক্তে মাংসে গড়া এক মানুষ, এসব জিনিস দেখলে কারো মন ঠিক থাকবে না। কিন্তু তখনই আমার সেই কথা মনে পড়ে গেল, আমি এক জীবিত লাশ, আমার এসব সহ্য করতেই হবে, আর কোনো অবস্থাতে ভয় পাওয়া যাবে না, যেটা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে। তিনি আমাকে এও বলেছিলেন যে এই সময়টা খুব খারাপ একটা সময়, কিন্তু খুব একটা দীর্ঘ সময় নয়। তুই সাহস রাখবি, তাহলেই অনেক কিছু পাবি। আমিও ওস্তাদের কথা মাথায় রেখেছিলাম। আমাকে সেই রাতে অনেক রকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কখনো বিকৃত মুখ নিয়ে আমার একেবারে মুখের কাছে এসে হো হো করে হাসছিল, কখনো কবর থেকে লাশ বেরিয়ে আমাকে ধরতে আসছিল, পেছন থেকে আমার মায়ের কণ্ঠে কেউ আমাকে ডাকছিল। আমি সব কিছু উপেক্ষা করে সেই কবরের ওপরে বসে এক মনে সেই মন্ত্র পড়তে লাগলাম। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিলাম। যখনই চোখ খুলছিলাম তখনই ভয়ানক কিছু আমার চোখের সামনে আসছিল। একবার চোখ খুলে দেখলাম বিশাল আকৃতির একটা সাপ আমার দিকে ধেয়ে আসছে। কবরের মাটি চিরে সে যেন বেরিয়ে আসছে। তার অসম্ভব বড় একটা মুখ হা করে আমার দিকে এগিয়ে আসছে, মনে হচ্ছিল এই আমাকে গিলে ফেলবে। তার চোখগুলো লাল আগুনের মতো ঝলকাচ্ছিল। সে একেবারে আমার কাছে এসে আমাকে মুখের ভেতরে গিলে নেওয়ার চেষ্টা করলো। আমি এটা দেখে এত পরিমাণে ভয় পেয়ে গেলাম যে সেখানে মন্ত্র পড়া বন্ধ করে দিলাম। আমি উঠে দৌড় দেব, এমন সময়ই আমার ভেতর থেকে এক সত্তা বেরিয়ে এলো আর আমাকে ফিসফিস করে বলল, ভুলেও এই কাজ করিস না। তুই যদি এইখান থেকে পালিয়ে যাস, তুই এখনই মারা যাবি। তাই আমি নিজের সত্তার কথায় মন দিলাম এবং সাহস রেখে সেখানেই বসে পড়লাম। আবারও মন্ত্র পড়তে লাগলাম। এভাবে মন্ত্র পড়তে পড়তে ফজরের আজান কানে আসলো। ফজরের আজান কানে আসার সাথে সাথেই সবকিছু যেন মিলিয়ে গেল। কবরস্থানটা ঠিক আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। আমি সেখানেই বসেছিলাম এবং আমার মন্ত্র
আজান দেওয়ার সাথে সাথে আমি বন্ধ করে দিয়েছিলাম। আজান শেষে সব পরিস্থিতি যখন স্বাভাবিক দেখতে পেলাম, আমি সেখান থেকে চলে এলাম। আমি সরাসরি আমার ওস্তাদ মাধব সাধুর কাছে গিয়ে দাঁড়ালাম এবং গতকাল রাতে ঘটে যাওয়া সকল ঘটনা আমি মাধব সাধুর কাছে বললাম। মাধব সাধু আমার প্রতিটি কথাই মনোযোগ সহকারে শুনলেন। তারপরে তিনি এক উজ্জ্বল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমার শিক্ষা বিফলে যায়নি। আমি তোকে যে বুঝ দান করেছিলাম এটা আমার বিফলে যায়নি। অনেকে আছে যারা এই সাধনা করতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেছে। আমি যখন তন্ত্রবিদ্যা শিখছিলাম আমার ওস্তাদের কাছ থেকে, তখন আমরা 7 জন শিখতে গিয়েছিলাম। 7 জনের ভেতরে শুধু আমি একাই বেঁচে আছি। আর আমার প্রথম শিষ্য হিসাবে তুই হলি, যে প্রথমবারই এই জিনিসটাতে বিজয় লাভ করেছিস। এখন থেকে আমার কাছে শিক্ষা নেওয়ার মতো তোর আর কিছুই নেই। এর পরের রাস্তাগুলো তুই নিজে নিজেই বুঝতে পারবি। তুই জানিস না তুই কত বড় একটা কাজ করেছিস। আসল কথা কি, কোনো শিক্ষাগুরু কখনো কোনো কিছু শিক্ষা দিতে পারে না। আমি শুধু তোর হাত ধরে সেই রাস্তাটা তোকে দেখিয়ে দিতে পারি, কিন্তু রাস্তার পথ চলাটা সম্পূর্ণ তোর উপরে নির্ভর করে। আর এই রাস্তার প্রতিটা ধাপে ধাপে বিপদ, যেটা তুই উত্তীর্ণ করেছিস। এরপর থেকে আমার কাছে আসার তোর আর কোনো প্রয়োজন নেই। তুই নিজেই এবার নিজেকে রক্ষা করতে পারবি। এই বলে মাধব সাধু আমাকে বললেন, আমি চলে যাচ্ছি। এরপর থেকে তুই আমাকে আর কখনো খোঁজার চেষ্টা করবি না। যদি বিশেষ কোনো দরকার পড়ে তাহলে আমি নিজেই তোর সাথে দেখা করব। এই বলে ওস্তাদ আমার কাছ থেকে বিদায় নেয়। আমিও নিজের বাড়িতে ফিরে আসি। এরপর থেকে শুরু হয় আমার তন্ত্র সাধনা। আমি নিজের বাড়িতে একটা ঘর তৈরি করেছিলাম। আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি আর কেউ নয়, আমাদের ভয়ের বারান্দার একজন মডারেটর, আমার আর সবার প্রিয় মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। যাই হোক, আমিনুল লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই আর ভয়ের বারান্দার সকল শ্রোতাবৃন্দরা, সকলের প্রতি জানাই অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি জানি আপনারা সবাই অনেক ভালো আছেন। বিশেষভাবে তরিকুল ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাকে ভয়ের বারান্দার একজন মডারেটর হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এটা আমার ভয়ের বারান্দায় লেখা ৩য়তম ঘটনা। ঘটনাটা আমার নিজের নয়, এটা আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি। তিনিও ভয়ের বারান্দার বেশ কয়েকটি এপিসোড শুনেছেন বলে আমাকে জানিয়েছেন। যখন শুনেছে যে আমি ভয়ের বারান্দার একজন মডারেটর হিসেবে নিয়োগ পেয়েছি, তখন তিনি এই ঘটনাটা আমার কাছে বলেন আর বলেছেন তরিকুল ভাই যেন নিজের মুখে ঘটনাটা সবার সাথে শেয়ার করে, কারণ তার মুখ থেকে বলা ঘটনাটা আরো জীবন্ত হয়ে উঠবে। এরকম আরো অনেক কিছুই আমিনুল ভাই লিখেছে, সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। সরাসরি আমি মূল ঘটনায় আসছি। বলছে আমিনুল ভাই, সঙ্গত কারণে আমি আমার নাম ঠিকানাটা প্রকাশ করতে ইচ্ছা করছি না, তবে আমার বাসাটা রাজশাহীর কোনো একটা জায়গায়, এমন একটা জায়গা যেখান থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে খুব একটা সময় লাগে না। এখন রাজশাহীবাসীরা আন্দাজ করুন আমার বাসাটা কোথায়। যাই হোক, যে ঘটনাটা আমি এবার আপনাদের কাছে বলছি, এই ঘটনাটা আমারই এক নিজের ভাইয়ের মুখ থেকে আমি শুনেছিলাম। ঘটনাটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কোনো একটা জায়গায় ঘটে গিয়েছিল। বলে রাখি, আমাদের রাজশাহীর এইদিকে ভারতের যে লোকজনগুলো থাকে তারা বেশিরভাগই মুসলিম। আর ঘটনাটা এরকমই একটা কবরস্থানকে কেন্দ্র করে, যার ঘটনা, তার নাম আমি ছদ্মনাম হিসাবে সাব্বির ব্যবহার করছি। সাব্বির
একজন কবরস্থানের দারোয়ান। এক কথায় সে শুধু দারোয়ান নয়, কবর খনন করা থেকে শুরু করে সবকিছুই তার নিজের করতে হয়। এমনকি রাতের বেলা সে গোরস্থানে তিনি নাইট ডিউটি করেন, যাতে কোনো লাশ, কোনো হিংস্র প্রাণী কিংবা চুরি হওয়ার হাত থেকে বেঁচে যায়। তবে আমি কবরস্থানে যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছি, এটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবাও ছিলেন এই কবরস্থানেরই একজন রক্ষক। তিনিও আমার মতো কবর খোঁড়ার কাজ করতেন আর রাতের বেলা নাইট ডিউটি করতেন, যাতে হিংস্র প্রাণী অথবা চুরির হাত থেকে লাশগুলোকে সুরক্ষিত রাখা যেত। আমি প্রায় দৈর্ঘ্য 10 বছর ধরে একাই এই গোরস্থানটা পাহারা দিয়ে আসছি। বলে রাখি, আমাদের এই গোরস্থানটার আয়তন অনেক অনেক বড় ছিল, যার এই মাথা থেকে ওই মাথা যেতে প্রায় 55 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগত। যাই হোক, কবরস্থানটা এতটাই বড় ছিল যেটা চোখে না দেখালে বোঝাতে পারবো না। আর সেই কবরস্থানে অনেক অনেক পুরনো পুরনো কবরও ছিল। এবার আসছি মূল ঘটনায়। সালটা 1995 কি 96 এর দিকে হবে। আমাদের এলাকায় একটা নতুন লোক এসে জড়ো হয় আমাদের এখানে। মানুষের সাথে উঠা বসা করতে করতে আমার হঠাৎ করেই একটা অনাকাঙ্ক্ষিত মানুষের সাথে পরিচিত হয়ে যায়। সে আমার সাথে খুব ভালোই সময় কাটাতো। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা অনেক অনেক কাছে চলে এলো। আমরা একে অপরের প্রায় এক রকমের বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। আমার কথা সবকিছু ওকে বলতাম আর ওর কথা সব এসে আমাকে বলতো। মাঝে মাঝে সে আমার সাথে কবরস্থানের নাইট ডিউটিও করত। আমি ডিউটি করতাম আর সে আমার থাকার রুমে বসে থাকতো। কখনো আমরা দুজনে একসাথেই পুরো কবরস্থানটাকে ঘুরে দেখতাম। কথায় কথায় আমি তার কাছে জানতে পেরেছিলাম তার ফ্যামিলিতে কেউ নেই, সে শুধু একাই। তার কোনো বউ নেই, বাচ্চা নেই, মা বাবা কেউ নেই। অনেক দূর সম্পর্কে তার চাচারা ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণের জন্য সে তার চাচাদের সাথে সম্পর্ক রাখেনি। আমি জানি না তার এই সম্পর্ক না রাখার কারণ কি, কারণ সে কোনোদিনও আমাকে বলেনি আসলে তার চাচাদের সাথে তার কি নিয়ে কথা কাটাকাটি কিংবা অন্য কোনো ঝামেলা হয়েছে। আমাদের বন্ধুত্বর প্রায় 2 বছর কেটে গিয়েছে। আমরা একে অপরের সাথে খুব ভালোভাবেই সময় কাটাতাম। জানি না হঠাৎ করেই সে আমাকে এমন একটা কথা বলে বসলো, এই কথাটা এর আগে ওর মুখ থেকে আমি কোনো দিনও শুনিনি। কথাটা আমাদের ভেতরে উঠে এলো ঠিক এইরকম ভাবে যে সেদিন আমাদের এলাকার একটা ছোট্ট বাচ্চাকে জিনে আসর করেছিল। আর কথায় কথায় সে আমাকে বলেই ফেললো যে আমার সাথে থাকা আমার বন্ধু সাব্বির, সে কালো জাদু করে। এই কথাটা শুনেই আমি বেশ চমকে উঠলাম। আমাদের প্রায় 2 বছর সম্পর্ক হয়ে গিয়েছে। আমাদের বন্ধুত্বটা এতটাই গভীর যে সে নিজে এসে আমার সাথে রাতের বেলা থাকত। একসাথে কবরস্থান আমরা দুজনে পাহারা দিতাম। অনেক সময় সে আমার সাথে কবর খোঁড়ারও কাজ করত, কিন্তু এতদিনেও সে এরকম কোনো কিছুই আমাকে জানায়। এই কথাটা শুনে আমি প্রথমে একটু আশ্চর্য হয়ে গিয়েছিলাম। যাই হোক, এভাবেই প্রায় 3টি দিন কেটে যায়। এক সন্ধ্যায় সাব্বির আমার কাছে এলো। তাকে দেখেই আমি বুঝতে পারলাম সে হয়তো আমাকে কিছু একটা বলতে চায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সাব্বির, কি হয়েছে? তুই কি আমাকে কিছু বলতে চাস? কি বলবি আমাকে বল। তখন সাব্বির আমাকে জানালো তার একটা জিনিস প্রয়োজন, আর সেই জিনিসটা নাকি শুধুমাত্র আমি তাকে দিতে পারবো। আমি আবারও সাব্বিরকে বললাম, তোর যে জিনিস দরকার সেটা আমি অবশ্যই দিব, যদি এটা আমার সাধ্যের ভেতরে থাকে। তখন সাব্বির নির্দ্বিধায় আমাকে বলল তার
একটা লাশ দরকার। সেই লাশটা যেন তেন লাশ হলে চলবে না, একটা যুবক ছেলের লাশ হতে হবে। আর সেই লাশটা কবরে দাফন করার প্রায় ঘন্টা 5 থেকে 6 ভেতরেই তার দরকার। কারণ লাশটা যদি পচে যায় কিংবা পচন ধরে তাহলে সেই লাশ দিয়ে কোনো কাজে আসবে না। আমি তার এই কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি সাথে সাথেই সাব্বিরকে না করে দিলাম যে এরকম কোনো কিছুই আমি করতে পারবো না। কিন্তু সাব্বির আমাকে বিভিন্ন রকম কথার জালে ফাঁসিয়ে নিল। এক পর্যায়ে সে আমাকে টাকাও দিতে চাইল। প্রথম লাশের জন্য সে আমাকে 5,000 টাকা দিতে চেয়েছিল। আমি 5,000 টাকার জন্য তার কাছে একটা লাশ দেওয়ার প্রতিশ্রুতি করেছিলাম। ঠিক এই কথা দেওয়ার 2 দিনের মাথায় রাত 8টা কি 8:30টার দিকে আমাদের গোরস্থানে একটা লাশ দাফন করা হয়। আর সেটি ছিল একটা যুবক ছেলের লাশ, যার বয়স 25 কি 27 বছরের মতো হবে। আর সেই ছেলেটির মৃত্যুর কারণ ছিল গলায় ফাঁস দেওয়া, অর্থাৎ সে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল। লাশটা দাফন কাফন শেষ করে, তার সব কাজকর্ম শেষ করে আমার মাথার ভেতরে সাব্বিরের বলা সেই কথাটা কানে বাজতে লাগলো। মনে মনে ভাবলাম, আজকের এই লাশটা কেননা আমি সাব্বিরের কাছে বিক্রি করে দেই। যেই ভাবা সেই কাজ। আমি নিজের হারিকেনটা আর হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে গেলাম সাব্বিরের বাড়ির উদ্দেশ্যে। সাব্বিরের বাড়িতে যেতেই দেখতে পেলাম সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে আমাকে দেখেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল। আমি তার কাছে যেতেই সাব্বির আমাকে জানালো, বন্ধু, আজকে তো একটু আগে একটা যুবক ছেলের লাশ দাফন করা হলো, সেই লাশটা কি তুই আমাকে দিয়ে দিবি? আমি নগদ করি তোকে দিয়ে দেব। সাব্বিরের এই কথাটা শুনে লোভে আমার মনটি চকচক করে উঠল। আমি কোনো কিছু না ভেবেই সাব্বিরকে বললাম, আমি ওই লাশটা তোকে দেওয়ার জন্যই তোর বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম। যাই হোক, তোকে রাস্তার মাঝখানে পেয়ে গিয়েছি। তবে সেই লাশটি আমি তোকে দিতে পারি। আমি সেই লাশের আশেপাশেও যাব না। আমি মেইন গেটে দাঁড়িয়ে পাহারা দিব কেউ আসছে কিনা। সেই লাশটা কবর থেকে খুঁড়ে তোর নিজেরই উঠাতে হবে, আর কবরটা তোর নিজেরই আগের মতো পুনরায় ঠিক করে দিতে হবে। আমার কথা শোনার সাথে সাথেই সাব্বির রাজি হয়ে গেল। দুজনে হাঁটতে হাঁটতে কবরস্থানে গিয়ে পৌঁছালাম। কবরস্থানে গিয়ে আমি মেইন গেটের সামনে দাঁড়িয়ে একটা বিড়ি জ্বালিয়ে খেতে আরম্ভ করলাম। আমার ঘর থেকেই সাব্বির কোদাল আর খুন্তিটা নিয়ে বেরিয়ে গেল সেই নতুন কবরের উদ্দেশ্যে, যেই কবরটা খুঁড়ে সে কিছুক্ষণের ভেতরেই একটা লাশ তুলবে। প্রায় আধা ঘন্টার ভেতরে সাব্বির সে কবর থেকে লাশ উঠিয়ে পুনরায় সে কবরটা আগের মতো করে বের হয়ে এলো। আমি স্পষ্ট দেখতে পেলাম তার কাঁধে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। আমার হাতে নগদ 5,000 টাকা দিয়ে সে চলেও গেল। মনে মনে ভাবলাম, যেই কাজটা করলাম এটা অনেক অনেক বড় একটা পাপ, কিন্তু টাকার কাছে আমি হেরে গিয়েছিলাম। সেই রাত কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার সাথে কোনো ভুল কিছু হচ্ছে। এই কাজটা করা আমার একেবারেই ঠিক হয়নি। যদিও এই জিনিসটা আমি আর সাব্বির ছাড়া অন্য কেউ জানে না, কিন্তু সাব্বির এই লাশটা নিয়ে কি করবে এটাও আমার জানা ছিল না। সে আমার কাছে চেয়েছিল, আর আমি সামান্য কিছু অর্থের বিনিময়ে তার কাছে ওই লাশটা বিক্রিও করে দিয়েছিলাম, যদিও সেই লাশের আসল হাকিকাত আমি ছিলাম না। এভাবেই আরো 2টা মাস কেটে যায়। 2 মাসের মাথায় প্রায় ঠিক আগের মতো রাতের বেলা রাত 10টা কি 10:30টার দিকে একটা মহিলার লাশ আমার সেই কবরস্থানে দাফন করা হয়।
সেই মহিলাটার বয়স ছিল আনুমানিক 35 কি 37-এর মতো হবে। বাচ্চা হতে গিয়ে সেই মহিলাটা মারা গিয়েছিল, যার কারণে রাতের বেলায় তার দাফন কাফনের কাজটা শেষ করে দেওয়া হয়েছিল। নিজেদের এলাকারই ওই মহিলাটা ছিল, যার কারণে খবরটার সাব্বিরও জানতো। লাশটা দাফন করার প্রায় ঘন্টা দুয়েকের মাথায় সাব্বির আমার কবরস্থানে এসে হাজির। এবার সাব্বির আমাকে জানালো সে এই লাশটাও আমার কাছ থেকে কিনতে চায়। যেই ভাবা সেই কাজ। কিন্তু সাব্বিরকে এবার আমি বললাম আমাকে এর জন্য এবার 5,000 টাকা দিলে চলবে না। যদি সে আমাকে 10,000 টাকা দেয় তাহলে আমি তার কাছে ওই মহিলার লাশটা বিক্রি করতে পারব, অন্যথায় আমি তার কাছে কোনো লাশ দিতে পারবো না। সাব্বির আমার সাথে অনেক রকম ভাবে দর কষাকষি করার চেষ্টা করলো, কিন্তু আমি 10,000 টাকার 1 টাকা কমেও সেই লাশটি ছাড়তে চাইছিলাম না। যেন মনে হচ্ছিল সেই মহিলার লাশটা আমার পৈতৃক সম্পত্তি। এভাবেই দর কষাকষির এক পর্যায়ে সাব্বির আমার কাছে হেরে যায়, আর 10,000 টাকার বিনিময়ে সে লাশটি আমার কাছ থেকে কিনে নেয়। আমি আগের বারের মতো মেইন গেটের সামনে গিয়ে একটা বিড়ি জ্বালিয়ে পাহারা দিচ্ছিলাম, যাতে কেউ আসে কিনা এটা দেখার জন্য। প্রায় আধা ঘন্টা পর সেই লাশটি নিয়ে সাব্বির আমার কাছে এসে দাঁড়ায়। আমি তার কাঁধে এবারও দেখতে পেলাম সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে আমার হাতের ভেতরে 10,000 টাকা দিল, আর সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটার উপরে একটা কালো চাদর ফেলে লাশটা নিয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল। আমি জানতাম না সে এই লাশগুলো দিয়ে কি করছে কিংবা কি করতে পারে। এভাবেই সেই রাতটি আমার কেটে গেল। আমি খুব একটা বড় লোক ছিলাম না কিংবা মধ্যবিত্তও ছিলাম না। আমি মানুষটা ছিলাম একেবারে সাদামাটা আর অনেক গরিব প্রকৃতির। এই টাকাগুলো পেয়ে আমার দিনকাল খুব ভালোই যাচ্ছিল। 10,000 টাকা মানে অনেক অনেক কিছু। রাতারাতি আমার এরকম টাকা পয়সা দেখে আমার পরিবারের লোকজন একটু একটু করে সন্দেহ করা শুরু করলো, কিন্তু আমার মুখের ওপরে কেউ কিছু বলতে পারলো না। আমার বাবা আমাকে যখনই জিজ্ঞাসা করেছিল আমি তাকে বলেছিলাম আমি আর সাব্বির মিলে একটা নতুন ব্যবসা শুরু করেছি, আর সেই ব্যবসা থেকে এত টাকা লাভ বের হচ্ছে। কিন্তু আমার বাবা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে চাইছিলেন না যে আমি আর রফিক কোনো একটা ব্যবসা শুরু করেছি, কারণ যে কোনো ব্যবসাতে এত পরিমাণের টাকা লাভ হওয়ার সম্ভাবনা সেই সময় খুব খুব কম ছিল। এভাবেই 2টা দিন কেটে যায়। তৃতীয় দিনের দিন রাতের বেলা আমি খাওয়া দাওয়া শেষ করে প্রায় রাত 2টা কি 2:30টার দিকে নিজের ঘরে গিয়ে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বলে রাখি, আমি যে জায়গাতে শুতে গিয়েছিলাম সেটা ছিল গোরস্থানের একেবারে মাঝামাঝি অংশে। মানে ঘরটা এমন পজিশনে ছিল যেখান থেকে চারপাশের গোরস্থানটা প্রায় এক সমানভাবে দেখা যেত। আমি নিজের ঘরে যখনই শুয়ে পড়লাম, হঠাৎ করেই আমি নিজের কানে একটা অদ্ভুত আওয়াজ অনুভব করলাম। একটা নারী কণ্ঠে অনেক জোরে জোরে চিৎকার করে কাঁদছে, যেই আওয়াজটা অনেক অনেক দূর থেকে ভেসে আসছিল। আমার এত বছরের গোরস্থান পাহারা দেওয়ার অভিজ্ঞতায় এই প্রথম আমি এরকম কিছু আজকে শুনতে পেলাম। বিষয়টা আমি খুব একটা আমলে নিলাম না, কারণ এরকম অনেক কিছুই ঘটতে পারে। এগুলোতে কান দিলে আমার চলবে না, কারণ আমি এই গোরস্থানের রক্ষক। কিন্তু নিজের মানবিকতার কাছে হেরে গিয়েছিলাম, যার কারণে কখন যে রক্ষক থেকে ভক্ষক হয়ে গিয়েছিলাম এটা বুঝতেই পারিনি। আমি রাতের বেলা শুয়ে পড়লাম। রাত কয়টা হবে আমার সঠিক জানা নেই। আমি স্বপ্নে দেখতে পেলাম যেই মহিলাটার লাশ সাব্বির সেদিনকে কবর থেকে তুলে নিয়ে গিয়েছিল,
সেই মহিলাটা অনেক দূর থেকে আমার দিকে এগিয়ে আসছে। তার চেহারাটা এত পরিমাণে ভয়ঙ্কর, যেটা আমি আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তার চোখগুলো অনেক বড় বড় কালচে বর্ণের হয়েছিল, ঠোঁটগুলো কুচকুচে কালো হয়ে গিয়েছিল, পুরো চেহারাটা কেমন একটা ফ্যাকাশে সাদার ভাব নিয়েছিল, চুলগুলো উস্কো খুস্কো বাতাসে উড়ছিল। এটা দেখে আমার প্রথম দিকে প্রচন্ড ভয় লাগে। সে মহিলাটা আমার কাছে এসে যা বলল, এটা শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। সে একেবারে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, তুই অনেক খারাপ কিছু করে ফেলেছিস। তুই আমার সাথে এত পরিমাণে নিকৃষ্ট একটা কাজ করে ফেলেছিস, যেটা আমি বলতে পারছি না। এই কথাটা বলেই সেই মহিলাটা আমার কাছ থেকে চলে গেল। আর সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই চারপাশে ফজরের আজান দিচ্ছিল। আমি কোনো কিছু না ভেবেই ঘুম থেকে উঠে ওযু করে নামাজের জন্য মসজিদে যেতে লাগলাম। বলে রাখি, এই মসজিদে যাওয়ার আগেও আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা এরকম, আমি যতদূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম মনে হচ্ছিল কেউ আমার পেছনে আসছে, কেউ অনেক দূর থেকে আমাকে ফলো করছে। আমি বেশ কয়েকবার পেছনে তাকিয়েছিলাম, কিন্তু কাউকেই দেখতে পেয়েছিলাম না। এভাবেই আমি মসজিদের ভেতরে ঢুকে যাই। তবে সেদিনকে নামাজ পড়ার মধ্যে আমি কোনো রকম কোনো শান্তি অনুভব করতে পারছিলাম না। আমার কোনো অবস্থাতেই নামাজের প্রতি মন বসছিল না। তাই কোনো রকমে নামাজটা শেষ করে আমি নিজের বাসায় চলে আসি আর নিজের ঘরে শুয়েও পড়ি। আমি যখন শুয়েছিলাম তখন ঠিক আবারও একই রকম একটা স্বপ্ন দেখতে পেলাম। আমি স্বপ্নে দেখলাম সেই মহিলাটা ঠিক আগের মতোই দূর থেকে আমার দিকে হেঁটে হেঁটে আসছে, আর তার চেহারাটা আগের থেকেও আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমি বুঝতে পারছিলাম না পরপর এই একই রকম স্বপ্ন আমি কেন দেখছি। পরক্ষণেই নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি অনেক অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি, যার কারণে আমি এই স্বপ্নগুলো দেখতে পাচ্ছি। আর তার একটাই কারণ, আমি এই কথাগুলো নিয়ে আজ কয়েকটা দিন খুব খুব চিন্তা করছিলাম। মনে মনে নিয়ত করে ফেলেছিলাম, এবার সাব্বিরকে আর কোনো লাশ আমি দেব না। যেই ভাবা সেই কাজ। এভাবেই আরো একটা মাস কেটে যায়। আমাদের এলাকায় আরো একটা যুবক ছেলের লাশ দাফন করা হয়। সময়টা কেমন ছিল এটা আমি সঠিক বলতে পারছি না, তবে আমার খেয়াল অনুযায়ী সময়টা আসর কিংবা তার একটু পর পর ছিল। সন্ধ্যার একটু আগে হবে হয়তো। যাই হোক, ঠিক আগের মতো রাত প্রায় 10টার দিকে সাব্বির আবারও আমার গোরস্থানে এসে হাজির। সে আগের মতোই একগাল হাসি নিয়ে নির্দ্বিধায় আমাকে জানালো, বন্ধু, আজকের লাশটাও আমাকে দিয়ে দে। কিন্তু এবার আমি সরাসরি সাব্বিরের মুখের ওপরে না করে দিলাম। এরপর থেকে আমি আর কোনো লাশই সাব্বিরকে দেব না। দেব না মানে দেবই না। সাব্বির আমার সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করলো, কিন্তু আমার একটাই কথা, আমি কোনো অবস্থাতেই আর কোনো লাশ সাব্বিরকে দিতে চাই না। কারণ ওই মহিলার লাশটা দেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত প্রতিদিনই ওই একই রকম স্বপ্ন আমি দেখতে পাই। আর সেই স্বপ্নের ভেতরে আমাকে ওই মেয়েটা যা বলেছিল, এটা শুনলে আপনারা বিশ্বাস করবেন না। সে মহিলাটা আমাকে বলেছিল, আমি অনেক ভালো একজন মানুষ ছিলাম, আমি আল্লাহর ইবাদত করতাম, কোনোদিনও কোনো পরপুরুষের সামনে নিজের মাথার চুল পর্যন্ত খুলে বের হইনি। কিন্তু তুই মৃত্যুর পরে আমাকে অপবিত্র করেছিস। তুই যার কাছে আমাকে বিক্রি করেছিস, প্রথমে সে আমার সাথে অনেক খারাপ
আর নিকৃষ্ট কাজ করেছে। আর তারপরে সে আমার লাশটাকে যা করেছে, এটা আরো আরো বেশি খারাপ, যেই খারাপের কথা আমি তোকে বলতে পারবো না। এতটুকুন বলে সে মহিলাটা আমার কাছ থেকে চলে যেত, আর সাথে সাথেই আমার ঘুম ভেঙে যেত। তাই এবার আমি নিয়ত করেছি, আমি সাব্বিরকে আর কোনো লাশ দেব না। এই ঘটনাটাও আমি সাব্বিরকে বলেছিলাম, কিন্তু সে আমাকে বলেছিল, বন্ধু, আমার কাছে লাশ বিক্রি করিস। এবার সে আমাকে আরো জোর দিয়ে চেপে ধরল আর লাশটা তার কাছে বিক্রি করার জন্য চাপ দিতে লাগলো। সে আমাকে অনেক রকমের ভয়ভীতি দেখাতে লাগলো যে আমি যদি আজকের লাশটা তাকে না দেই, তাহলে সে গ্রামবাসীকে এই পুরো ঘটনাটা বলে দিবে যে আমি তার কাছে কিভাবে লাশ বিক্রি করি। তার মুখ থেকে এই কথাটা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। সে আমাকে আরো জানালো তার মোট 11টা লাশ দরকার। তার ভিতরে আজকের লাশটা নিয়ে গেলে 3টা লাশ হবে। আরো 8টি লাশ আমার কাছ থেকে সাব্বির নেবে, আর সেই লাশগুলোকে আমার সাব্বিরকে দিতেই হবে। অন্যথায় আমার অনেক অনেক সমস্যা আছে। আমি এই কথাটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। যদি এলাকার কেউ সত্যি জানতে পারে যে আমি এরকম লাশ সাব্বিরের কাছে টাকার বিনিময়ে বিক্রি করেছি, তাহলে তারা আমাকে লাঠি দিয়ে পিটিয়েই মেরে ফেলবে। আর আমার আব্বা তো কোনো দিনও মানতেই পারবেন না আমাকে, যে আমি তার ছেলে হয়ে এরকম নিকৃষ্ট কাজ করতে পারি। এবার সাব্বির আমার হাতে 20,000 টাকা ধরিয়ে দিল আর বলল, আজকের লাশটা নিয়ে যাচ্ছি, আর আগামী দিনের লাশের টাকাটা সে আগাম আমাকে দিয়ে গেল। আমি কোনো কথা বলার শক্তি পাচ্ছিলাম না। গোরস্থানের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আমি বিড়ি জ্বালিয়েছিলাম, আর প্রায় আধা ঘন্টা পরে ঠিক একই রকম ভাবে সাব্বির একটা লাশ নিয়ে আমার কাছে দাঁড়ালো আর বলল, আমি যাচ্ছি। এই বলে সে সেই লাশের ওপরে কালো একটা চাদর মুড়িয়ে অন্ধকারের ভেতরে হারিয়ে যেতে আরম্ভ করলো। যদিও সেই রাতটা সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার ছিল না, চাঁদের আলোয় হালকা হালকা অনেক কিছুই দেখা যাচ্ছিল। আমি মনে মনে ভাবলাম, আজকে আমি সাব্বিরের পেছন পেছন যাব। সে এই লাশগুলো নিয়ে কি করে এটা আমার দেখা উচিত। যেই ভাবা সেই কাজ। আজকে আমি নিজের হাতের হারিকেন আল লাঠিটা ফেলেই সাব্বিরের পেছনে হাঁটতে আরম্ভ করলাম। প্রায় আমাদের দুজনের ভেতরে অনেকখানি দূরত্ব নিয়ে আমি তার পেছন পেছনে হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতেই আমি দেখতে পেলাম সে আমাদেরই এলাকার পুরনো একটা মন্দিরের কাছে গিয়ে দাঁড়ালো, আর সেই মন্দিরের ভেতরেও ঢুকে গেল। আমি ছোট্টবেলা থেকেই জঙ্গলের ভেতরে এই মন্দিরটা দেখে আসছি। কোনোদিনও আমি সেই মন্দিরে পুজো কিংবা অন্য কিছু কোনো অনুষ্ঠান এরকম কিছু হতে দেখিনি। ছোট থেকেই আমি সেই মন্দিরটাকে পরিত্যক্ত দেখে আসছি। আমি দূর থেকেই দেখতে পেলাম সাব্বির সেই লাশটাকে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেল, আর সে কি করছে এটা আমি আরো ভালোভাবে দেখার জন্য মন্দিরের একটু কাছে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। আর সেখানে আমি যা দেখতে পেলাম, এর জন্য আমি সারা জীবনেও কল্পনা করেছিলাম না। আমি দেখলাম সাব্বির প্রথমে সেই লাশের চারপাশে একটা নির্দিষ্ট রেখা রেখে বৃত্ত আঁকলেন, আর সেই বৃত্তটা কোনো একটা পাউডার কিংবা অন্য কিছু দিয়ে আঁকলো। সেই বৃত্তটার পাউডারের ওপরে সে বেশ কিছু মোমবাতি গোল করে রাখলো, আর মোমবাতিগুলো একে একে জ্বালিয়ে দিল। মন্দিরের চারপাশটা বেশ আলোকিত হয়ে গেল। আলোয় আমি স্পষ্ট সাব্বির আর ওই লাশটাকে দেখতে পাচ্ছিলাম। এমতো সময় সাব্বির কোনো কিছু
অনেক উচ্চ স্বরে পাঠ করতে লাগলো। রাত তখন প্রায় 1টা কি 2টা হবে। সেই সময় গ্রামের সকলে ঘুমিয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, দিনের বেলাতেও কেউ গরু ছাগল চড়ানোর জন্য এই মন্দিরের আশেপাশে আসে না। কারণ লোকমুখে শুনেছি এই মন্দিরটি নাকি অভিশপ্ত। এখানে আসলেই অনেক প্যারানর্মাল অনেক কিছু দেখা যায়। এই মন্দিরের আশেপাশে এলেই রাতের বেলা অথবা ভর দুপুর বেলায় প্যারানর্মাল অনেক অনেক কিছু দেখা যায়। এভাবেই প্রায় 15 থেকে 20টা মিনিট কেটে গেল। হঠাৎ আমি যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মন্দিরের উল্টো দিক থেকে একটা বড় আকৃতির কোনো একটা প্রাণী এসে সাব্বিরের সামনে দাঁড়ালো। সেই প্রাণীটির আকার স্বাভাবিকের থেকে অনেক অনেক বেশি ছিল। মনে হচ্ছিল একটা দোচালা ঘরের সমান ওই প্রাণীটির উচ্চতা। তার মাথা ছিল 2টি, যেটা ঘাড় থেকে সরু আর লম্বা হয়ে অনেক উপরে উঠে গিয়েছে। তার মাথার আকৃতিটা কেমন একটা গোল টাইপ ছিল, যেটা আমি কোনো প্রাণীর সাথে মেলাতে পারছিলাম না। তার চোখগুলো ছিল অনেক অনেক বড় বড়, যে চোখগুলো থেকে কেমন একটা সাদা কালারের ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছিল, যেটা সেই মোমবাতির আলোতে আরো আরো বেশি ভয়ানক লাগছিল। তার চকচকে সেই দাঁতগুলো মোমবাতির আলোতে যেন ঝিকমিক করছিল। পুরো শরীর কুচকুচে কালো, 2 পায়ের ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনের হাত দুটো মানুষের মতোই ছিল। এই জিনিসটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। বুঝতে পারলাম সাব্বির সেখানে সাধারণ কোনো কিছু করছে না, আর এইখানে থাকা আমার জন্য মোটেও সুবিধাজনক নয়। আমি আস্তে করে পেছন দিক দিয়ে জোরে একটা দৌড় লাগাই। বেশ খানিকটা রাস্তা আমি দৌড়ে আসার পরে হাঁপাতে আরম্ভ করি। আমি উপুর হয়ে হাঁপাচ্ছিলাম। আমি যখনই মাথা তুলে তাকালাম, আমি নিজের সামনে যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আমার সামনে দেখতে পেলাম এই পর্যন্ত আমি কবর থেকে যেই সদ্য লাশগুলো সাব্বিরের কাছে বিক্রি করেছিলাম, সেই লাশগুলোই কাফনের কাপড় মাথা থেকে সরিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, যাদের চোখগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে আছে। আচ্ছা, চাঁদনি রাতের আলোয় এগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তাদের মুখগুলো কুচকুচে কালো, আর চেহারাটা কেমন একটা ফ্যাকাশে সাদা। তারা অপালক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। সেখানেই জমে কাঠ হয়ে যায়। এক চুলও নড়ার শক্তি পাচ্ছিলাম না। এভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, কিন্তু সেই জিনিসগুলো একেবারে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার থেকে 2 থেকে 3 হাত দূরত্ব ছিল তাদের। আমি সেখান থেকে নিজের সর্বস্ব শক্তি দিয়ে এক দৌড় লাগাই। আমি দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই জিনিসগুলো, মানে আমি যে লাশগুলো বিক্রি করেছিলাম, সেই লাশগুলো আমার থেকেও অনেক জোরের গতিতে আমার দিকে ধেয়ে আসছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে আমি পড়ে গিয়েছিলাম। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। পরের দিন আমি নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম। বাড়িতে নিজেকে দেখে আমি সজোরে কান্না করতে আরম্ভ করলাম। জোরে জোরে চিৎকার করতে লাগলাম, আর গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা আমি সবার কাছে বললাম। আমি এও বললাম যে আমি সাব্বিরের কাছে এই পর্যন্ত 3টা লাশ বিক্রি করেছি। আমার এই কথাটা শুনে আমার গ্রামবাসী সবাই অনেক অনেক ক্ষিপ্ত হয়ে গেল আমার উপরে। অনেকে আমাকে মারার জন্য এগিয়ে এলো। আমার বাবা আমাকে নিজেদের ঘরে থাকা একটা লাঠি দিয়ে কয়েকটা আঘাতও করেছিলেন।
এই নিয়ে ছোট্ট একটা বিচারও বসেছিল, কিন্তু এরপর থেকে আমাকে সেই কবরস্থানের দায়িত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আমাকে শাস্তিস্বরূপ 15 দিনের জন্য একঘরে করে রাখা হয়েছিল। তবে এই ঘটনার পর থেকে সাব্বিরকে আমাদের এলাকায় আর কখনো কোনো দিনও দেখা যায়নি। গ্রামবাসীরা সাব্বিরকেও মারার জন্য খুঁজতে বের হয়েছিল, কিন্তু সে নিজের বাড়িতে ছিল না। ঘটনাটা এখানেই শেষ। এটা ছিল আমার কৃতকর্মের ফসল। আমি যেমনটা করেছি, আমার কপালে এই দুনিয়াতেই আল্লাহ সেই শাস্তিটি লিখে রেখেছিলেন। তবে আমি শিওর ছিলাম যে সাব্বির ওই লাশগুলোকে নিয়ে অনেক অনেক খারাপ কিছু করেছিল। ওই ঘটনার পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। যদিও আমি নামাজ পড়তাম, কিন্তু এই ঘটনার পর থেকে আমি কোনোদিনও 1 ওয়াক্ত নামাজ ছাড়তে চাইনি। হয়তো নিজের জীবনে কিছু নামাজ ছুটে গিয়েছে, তবে সেটা আমার ইচ্ছাকৃত ছিল না। আমি ওই ঘটনার পর থেকে একজন নেক আর সাফ দিলের মানুষ হওয়ার চেষ্টা করেছিলাম। আমার শাস্তি শেষে গ্রামবাসীরাও আমাকে সহায়তা করেছিল, যার কারণে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। এটা চিরন্তন বাস্তব সত্য একটা ঘটনা। এই বলেই আমিনুল ভাই তার লেখাটি শেষ করেছেন। তিনি আমাকে বলেছেন তার কাছে আরো কয়েকটা ঘটনা তিনি কালেক্ট করেছেন, যেটা তিনি সময় করে আমার কাছে লিখে পাঠাবেন। ধন্যবাদ মডারেটর মোহাম্মদ আমিনুল ইসলামকে, অনেক সুন্দর করে আমার কাছে এই ঘটনাটা লিখে পাঠিয়েছে। ঘটনাটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ঘটনাটা কেমন লাগলো এটা আপনারা আমার কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্টের কথায় মনে হলো গত ভিডিওগুলোতে আপনাদের করা কিছু কমেন্ট পড়ে আসি। কমেন্ট করেছেন আমাদেরকে মাহুয়া বারুয়া। তিনি লিখেছেন, এই ঘটনাটা আমি আমার বাবার মুখেও শুনেছি। কমেন্ট করেছেন আমাদের হামিম। আমাদেরকে কমেন্ট করেছেন ব্রেকআপ জিন্দেগি, লিখেছেন নাইস। রাজু, মিঠুন সরকার সহ আরো অনেকে। ধন্যবাদ আপনাদের মতামত জানানোর জন্য। এবার আমি আপনাদের জন্য ভেবেছি আর বেশি অপেক্ষা করতে হবে না আপনাদের। আমরা প্রতি 3 দিন পর পর আপনাদের জন্য কোনো না কোনো ঘটনা নিয়ে আমাদের এই ভয়ের বারান্দা চ্যানেলে অবশ্যই ফিরে আসব। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। প্রতি 3 দিন অন্তর অন্তর আমরা আপনাদের জন্য নতুন নতুন এপিসোড নিয়ে আসব। এর জন্য আপনাদের বিশেষ সাহায্যর দরকার। আপনারা বেশি বেশি করে আমার কাছে ঘটনা লিখে পাঠাবেন। আপনারা যত বেশি ঘটনা আমার কাছে লিখে পাঠাবেন, আমি ঠিক তত বেশি ঘটনা আপনাদের কাছে উপস্থাপনা করতে পারব। আমাদের কাছে ঘটনা পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি শুভ্রেন্দু মজুমদার, বয়স 25। আমি রামবাড়ির বাসিন্দা। আমাদের গ্রামটি বেশ পুরনো, শান্তিপ্রিয়, আর সবাই সবাইকে চেনে। ছোট্ট গ্রামের প্রায় সব বাড়িতেই ঝড় ঝাপটায় পুরনো হয়ে গিয়েছে, কিন্তু সবচেয়ে বড় আর পুরনো বাড়িটি হলো রামবাড়ির জমিদার বাড়ি। এই বাড়িটি বহুদিন ধরে জনশূন্য। বলা হয় এখানে দীর্ঘকাল আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার পর থেকে কেউ আর সেদিকে যেতে সাহস পায় না। গুজব রটে আছে বাড়িটি অনেক ভাঙাচুরো, আর সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখা যায়। যারা এই বাড়ির কাছে যায় তারা নাকি আর ফিরে আসে না। আমি জন্ম থেকে এই গল্প শুনে বড় হয়েছি। ছোটবেলায় এসব ভৌতিক গল্প শুনে ভয় পেতাম, কিন্তু বড় হতে হতে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছি। তবে গ্রামের অনেকেই বলেছে এই
জমিদার বাড়িতে প্রতি বছর নির্দিষ্ট একটা রাতে একজন মানুষ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটা এতবার ঘটেছে যে গ্রামবাসী ওই রাতে কেউ জমিদার বাড়ির দিকে যায় না। আসলে মানুষ না থাকলে কল্পনার জন্ম হয়। আর ঠিক তেমনভাবেই জমিদার বাড়ির চারপাশে অসংখ্য গল্প ঘুরে বেড়ায়। এই বছরও সেই রাত এলো, পূর্ণিমার রাত, আশ্বিন মাসের 12 তারিখ। অন্যবারের মতো সেই রাত এলে গ্রামের মানুষ আগে থেকেই সাবধান হয়ে যায়। সবাই বলে সেই জমিদার বাড়ির পাশ দিয়ে যেও না। আমি সব শুনি কিন্তু পাত্তা দেই না। আমি তো বড় হয়েছি, এই গল্প আমি সবসময় শুনে এসেছি, কিন্তু নিজের চোখে কখনো কিছু ঘটতে দেখিনি। এবার মনে হলো দেখে আসি সেই জমিদার বাড়িতে আসলে কিছু আছে কিনা। আমি সিদ্ধান্ত নিলাম সেই রাতে আমি জমিদার বাড়ির আশেপাশে যাব। রাতে চুপিসারে কাউকে না জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় কোনো লোকজন নেই, চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। জমিদার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আমার বুকের ভেতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। ভেতরে একটা ভয় ছিল, কিন্তু সেটা অস্বীকার করে আরো সামনের দিকে এগিয়ে গেলাম। জমিদার বাড়িটার গেটটা বিশাল আর পুরনো। লোহার গেটের গায়ে মরিচা পড়ে গেছে। গেটের ওপাশে বাড়িটা দাঁড়িয়ে আছে, যেন কোনো দানবের মতো কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু আশেপাশে কিছুই ঘটছে না। মনে হলো সবাই যেন মিথ্যে কথা বলে। এসব সবই মিথ্যে। একসময় সাহস করে গেটটা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। আশ্চর্যজনকভাবে গেটটাও নিজে থেকেই খুলে গেল। গেট খুলে ভেতরে পা রাখতেই মনে হলো পরিবেশটা বদলে গেল। কেমন চারপাশটা একটা ঠান্ডা বাতাস এসে লাগতে লাগলো আমার শরীরে। এই বাতাসে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। বাড়িটা পুরোটাই অন্ধকারে ঢাকা। আমি ভেতরে ঢুকতেই চারপাশে যেন কিসের একটা অদ্ভুত গন্ধ পেতে লাগলাম, যা আগে কখনো পাইনি। যেন পচা মাংসের সাথে পুরনো কাঠের গন্ধ মিশে আছে। আমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। চারিদিকে কোনো শব্দ নেই, শুধু আমার নিজেরই পায়ের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে আমার পায়ের নিচে একটা ঠক করে শব্দ হলো। মাটি নরম হয়ে গেল, আর আমার মনে হলো মাটির নিচে কিছু চাপা পড়ে আছে। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ভয় পেলাম না। হঠাৎ মনে হলো মাটি ঠেলে কিছু একটা বের হতে পারে। এমনটাই আমার মনের ভেতরে হচ্ছিল। এরপরে আমার সাথে যা ঘটলো, এটার জন্য আমি সেই মুহূর্তে একেবারে প্রস্তুত ছিলাম না। পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। হৃৎপিণ্ড ধুকভুক ধুকভুক করে কাঁপছিল। আমি পেছনে তাকাতে সাহস করছিলাম না। আমার শরীরে সব রক্ত জমে গিয়েছিল। শেষমেশ সাহস করে ঘুরে দাঁড়ালাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কেউ ছিল না।